আসসালামু আলাইকুম। নুসরাত জাহান, প্রভাষক দর্শন, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে আজকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা ও ভ্রান্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা কী? সীমাটা কি? মানে সীমাবদ্ধতা, যে ক্ষেত্রে এই ব্যাখ্যাটি বৈজ্ঞানিক ব্যাখ্যাটি কার্যকর হবে না। অর্থাৎ যে ঘটনা বা নিয়মকে অন্য কোনো ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করা যায় না, তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো প্রক্রিয়াতেই যে ঘটনা ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রেই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে সীমাবদ্ধ। প্রথম যে সীমাটি সেটি হচ্ছে মৌলিক অবস্থাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। এখন মৌলিক অবস্থাগুলো কি কি? যেমন ধরো রূপ, রস, গন্ধ, স্পর্শ, তাপ, শীত অনুভূতি, তাপের অনুভূতি, শীতের অনুভূতি, শব্দ শোনা, স্পর্শের অনুভূতি, গন্ধের অনুভূতি, এ সকল মৌলিক অবস্থার কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। এরপর হচ্ছে মানসিক অনুভূতির বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। মানসিক অনুভূতি সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিরহ, এসব মানসিক অনুভূতির কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। এরপর হচ্ছে জড় পদার্থের মুখ্য গুণসমূহের বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। জড় পদার্থের মুখ্য গুণসমূহ কি কি দেখো, যেমন আকার, আকৃতি, গতি, বিস্তৃতি, ওজন, এগুলো হচ্ছে জড় পদার্থের মুখ্য গুণ। যেমন আকার, আকৃতি, ওজন ইত্যাদি কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। এরপর হচ্ছে বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। যেমন ধরো তুমি নিজে একজন, ধরো রফিক, করিম, রহিম, এই যে বিশিষ্ট ব্যক্তি বা বস্তু, এই ধরনের কোনো জিনিসের কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। মৌলিক বা পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। যেমন ধরো মৌলিক নিয়ম কি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি মৌলিক নিয়মের কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না, কারণ এগুলোর স্বতন্ত্র নিয়ম। যেমন এই যে মাধ্যাকর্ষণ নিয়ম, এগুলোরও কখনো আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে পারবো না। প্রকৃতিটা কিভাবে পরিচালিত হয়, কোন কাজের কারণে কোন কাজটা হয়, এই যে কার্যকারণ নিয়ম, এগুলোর কোনো মৌলিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এরপর হচ্ছে স্রষ্টা, আত্মা, অমরত্ব ইত্যাদিরও বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে পারি না। এই সকল ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে সীমাবদ্ধ, মানে এসব ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো দিতে পারি না। তোমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায় যে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, সেখানেও তোমরা সীমাবদ্ধতা নিয়ে পড়েছো। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এই সীমাবদ্ধতাগুলো সাধারণত প্রায় একই ধরনের। এই সকল ক্ষেত্রে এই জিনিসগুলো কখনো ব্যাখ্যা দেওয়া যায় না। ভ্রান্ত ব্যাখ্যাটা কখন হয়? যখন ব্যাখ্যা প্রদানের সময় ধরো আমরা ব্যাখ্যা নিয়ম কানুন বা বৈশিষ্ট্য অনুসরণ করলাম না, এসব অনুসরণ না করে যখন আমরা বিভিন্ন ধরনের এলোমেলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, তখনই আসলে ভ্রান্ত ব্যাখ্যাটি হয়ে থাকে। যুক্তিবিদ বেইন তিন প্রকার ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন। তার মতে সঠিক ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে যখন ভিন্ন ভাষায় একই বক্তব্য প্রকাশ করার কারণে প্রথম ভ্রান্তি ঘটে। যেমন ধরো আমরা কি বলি? আমরা বলি যে কাঁচ দিয়ে আমরা দেখতে পাই, কাঁচের ভিতর দিয়ে আমরা দেখতে পাই। কেন? কারণ হচ্ছে কাঁচটা হচ্ছে স্বচ্ছ। কিন্তু যদি এই স্বচ্ছতার কারণে আমরা কাঁচ দিয়ে দেখতে পাই, এই ধরনের একটা ব্যাখ্যা দিয়ে থাকি, তাহলে সেটা ভ্রান্ত ব্যাখ্যা হবে। কারণ এখানে কাঁচের ব্যাখ্যা না দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, মানে জিনিসটাকে তো আমাদের কাছে ক্লিয়ার করা হয়নি, যার কারণে এই ধরনের ব্যাখ্যাগুলো হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা হবে। এরপর হচ্ছে ঘুম মানে কি? ঘুমের ওষুধ খেলে ঘুম আসে। এই ঘুমের ওষুধ খেলে ঘুম আসে, ঘুম আসার কারণ যদি তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়, তখন যদি তুমি বলো যে ঘুমের ওষুধের মধ্যে নিদ্রা উদ্রেককারী শক্তি রয়েছে, নিদ্রা আনয়নকারী শক্তি আছে, যার কারণে কি হয়? ঘুমের ওষুধ খেলে ঘুম আসে, তাহলে এই ব্যাখ্যাটাও ভ্রান্ত হবে। অর্থাৎ আমরা এখানে কি করলাম? আমরা একটা জিনিসের সঠিক ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে আমরা একই বক্তব্য ভিন্ন ভাষায় প্রকাশ করলাম, যার কারণে কি হলো? আমাদের সঠিক জ্ঞানটা এলো না, যার কারণে সেটা হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা হবে। এরপরে দ্বিতীয় যে ব্যাখ্যাটির কথা বলেছেন ভ্রান্ত ব্যাখ্যা, তিনি সেটা বলেছেন যে যখন কোনো ঘটনা আমরা খুব পরিচিত মনে করি এবং সেটাকে সরল মনে করি, মানে খুব সহজ মনে করি, এবং সহজ মনে করে আমরা যখন সেটার ব্যাখ্যার প্রয়োজন মনে না করি,
যখন প্রয়োজন মনে করি না, যে না এটার কোনো প্রয়োজন না, এটা খুব সহজ আর স্বাভাবিক একটি ঘটনা, তখনই কি হয় দ্বিতীয় প্রকার ভ্রান্তিটি ঘটে থাকে। আমাদের চারপাশে নানা ধরনের পরিচিত ঘটনার মধ্যে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো, শূন্য থেকে যখন বস্তুর ভূপতনের মাধ্যমে, অর্থাৎ শূন্য থেকে যখন আমরা কোনো বস্তুকে মাটিতে পড়তে দেখি, এই ঘটনা আমাদের নিকট এতই পরিচিত যে এতই সহজ যে এই ঘটনার কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমরা মনেই করি না। তা আমরা জীবনের শুরু থেকে, আমরা জীবনের প্রথম থেকে এই ঘটনাটি দেখে আসছি এবং আমরা এটাকে খুব সাধারণ বিষয় হিসেবে মনে করি। কিন্তু আসলে কি তাই? এই ঘটনাটি কি খুব সাধারণ বিষয়? মোটেই না। কারণ হচ্ছে এটি খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা পরবর্তীতে আমরা নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি ব্যাখ্যার মাধ্যমে জানতে পেরেছি। এই যে আমরা সরল মনে করে আমরা এটা ব্যাখ্যার প্রয়োজন মনে না করি, যতদিন পর্যন্ত আমরা না জানি, তো সেটাই হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা হয়ে থাকে। তখন একটা হচ্ছে দিন ও রাত। জন্মের পর থেকে আমরা কি করি? দিনের পর রাত, রাতের পর দিন দেখে অভ্যস্ত হয়ে থাকি। এই ঘটনাটিকেও আমরা খুব সাধারণ বিষয় বলে মনে করি, যে রাতের পর দিন হবে, দিনের পর রাত হবে। এটা খুবই সাধারণ বিষয় এবং এটাকে আমরা ব্যাখ্যার প্রয়োজনই মনে করি না, যে আসলে কি কারণে দিনের পরে রাত আসে এবং রাতের পরে আবার দিন আসে। এটাও খুব জটিল বিষয় এবং এই বিষয়টির ব্যাখ্যাটিও অনেক মূল্যবান। এই যে ছোট ছোট ঘটনাগুলো আমরা ব্যাখ্যার প্রয়োজন মনে করি না, সেটা তখনই আমাদের কি হয়? দ্বিতীয় প্রকার ভ্রান্তিটি ঘটে থাকে। এরপর হচ্ছে সর্বোচ্চ নিয়মকে ব্যাখ্যা করা যায় না। সর্বোচ্চ নিয়ম বা পরম নিয়ম, যেটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ম, যে নিয়মের থেকে বড় নিয়ম আর হয় না। যেমন ধরো, আমরা মাধ্যাকর্ষণ নিয়মকে বলে থাকি ব্যাপকতর নিয়ম বা পরম নিয়ম, কারণ এই বড় নিয়মের মাধ্যমে আমরা অনেক ছোট ছোট জিনিস ব্যাখ্যা করে থাকি। কিন্তু মাধ্যাকর্ষণ নিয়মকে কিন্তু আমরা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করতে পারি না, যার কারণে এটা যে কিসের কোনো কিছুর ভিতরে আছে সেটা বলতে পারি না আমরা। যেহেতু আমরা এটাকে এখন পর্যন্ত কোনো কিছুর অন্তর্ভুক্ত করতে পারি না, সেহেতু এই নিয়মকে ব্যাখ্যা করা যায় না। ঠিক তেমনিভাবে আপেক্ষিকতার যে নিয়মটি রয়েছে, এটি হচ্ছে আইনস্টাইনের একটি তত্ত্ব। তিনি এই নিয়মকেও আমরা ব্যাখ্যা করতে পারি না, কারণ এটাও বিজ্ঞানের একটি বড় নিয়ম। এটিও এটির ভিতরে অনেক ছোট ছোট নিয়ম আছে, কিন্তু এই বড় নিয়মটা কোনো কিছুর অন্তর্ভুক্ত নয়, যার কারণে এই নিয়মটাকেও ব্যাখ্যা করা যায় না। তোমরা যদি এটা বুঝতে কষ্ট হয়ে থাকে, তাহলে আমরা এটাই করতে পারো, স্রষ্টা বা সৃষ্টিকর্তার কথা স্মরণ করতে পারো, যে আমাদের স্রষ্টাকেও কিন্তু ব্যাখ্যা করা যায় না। কেন ব্যাখ্যা করা যায় না? স্রষ্টার থেকে বড় আর কোনো কিছু নেই। তার ভিতরে তিনি সকল কিছু তার অন্তর্ভুক্ত, তিনি সব কিছুর ব্যাখ্যা করতে পারেন, কিংবা সব কিছু তার মাঝে বিদ্যমান, কিন্তু তিনি কোনো কিছুর মাঝে নন, যার কারণে সেই সৃষ্টিকর্তা বা স্রষ্টাকে কখনো ব্যাখ্যা করা যায় না। এই যে তিন প্রকার ব্যাখ্যা, এটা ছাড়াও আমাদের যে সাধারণ মানুষের বিভিন্ন মন গড়া কাল্পনিক ব্যাখ্যা দিয়ে থাকে। আমরা যে কোনো ঘটনা হলে আমাদের মনের ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে যে ব্যাখ্যাগুলো দিয়ে থাকি, সেগুলোও কিন্তু এক ধরনের ভ্রান্ত ব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা। এই ভ্রান্ত ব্যাখ্যাগুলোকে লৌকিক ব্যাখ্যা বলা হয়। লৌকিক ব্যাখ্যায় কোনো ধরনের বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না বলে এই জাতীয় ব্যাখ্যাও ভ্রান্ত ব্যাখ্যা। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা আবার যদি পেছনে তাকাই, আমরা যত ধরনের লৌকিক ব্যাখ্যা আছে, সব ধরনের লৌকিক ব্যাখ্যা হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা। এছাড়া মানুষের মন গড়া যে ব্যাখ্যাগুলো আছে, অন্ধবিশ্বাস, সেগুলো ভ্রান্ত ব্যাখ্যা। এরপর হচ্ছে যে আমরা যখন একই বক্তব্য সঠিক ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে একই বক্তব্য ভিন্ন ভাষায় প্রকাশ করি, তখন সেটা ভ্রান্ত ব্যাখ্যা হয়। তোমাদের ধরো প্রশ্ন দিল যে এটা কি ভ্রান্ত ব্যাখ্যা, কোনো একটা উদ্দীপক দিয়ে দিল, তাহলে এই তিনটি প্রকারের কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে একই বক্তব্য ভিন্ন ভাষায় প্রকাশ করলে সেটা ভ্রান্ত ব্যাখ্যা হয়। ঘটনাকে সরল মনে করে ব্যাখ্যার প্রয়োজন মনে না করলে সেটা ভ্রান্ত ব্যাখ্যা হয়। এরপর হচ্ছে সর্বোচ্চ নিয়মকে কখনো ব্যাখ্যা করা যায় না। তোমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনটি, লৌকিক ব্যাখ্যা কোনটি এবং ভ্রান্ত ব্যাখ্যা কোনটি, সেই সম্পর্কে একটি ধারণা থাকতে হবে।
এই চ্যাপ্টার আমাদের আজকেই শেষ। ষষ্ঠ অধ্যায় আমরা কি কি পড়লাম? আমরা ব্যাখ্যা পড়লাম, ব্যাখ্যার প্রকারভেদ পড়লাম, ব্যাখ্যা দুটি প্রকার পড়লাম, বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা, তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার পার্থক্য পড়েছি। এরপরে পড়েছি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, তিনটি রূপ: বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। এই তিনটি রূপ সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। তিনটি রূপ খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে আমরা পড়লাম কি বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা কী কী, কোন কারণে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো দিতে পারি না। এরপর হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যাগুলো কখন হয়ে থাকে, কি কি কারণে হয়ে থাকে, এই সবগুলো পড়লাম। তোমরা এটা খুব ভালোভাবে পড়বে। পরবর্তীতে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে কোনো অসুবিধা থাকলে তোমরা জানাবে। তোমরা অবজেক্টিভগুলো পড়বে, বইয়ে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলবে, জ্ঞান এবং অনুধাবন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। তারপর হচ্ছে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, যাতে তোমরা কিন্তু প্রশ্ন আসলে, পরীক্ষায় আসলে ধরতে পারো না যে এটা কোন থেকে দেওয়া হলো। প্রশ্ন আসলেও ধরো লৌকিক ব্যাখ্যা, তুমি উত্তর দিয়ে দিলে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তাহলে তোমার পুরো নাম্বারই 0 থাকবে, কোনো নাম্বারই পাবে না। যার কারণে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।